এতদিন যার যার দয়ায় জাতীয় নাগরিক পার্টি টিকে ছিল তাদের সকলের সাথে তার শত্রুতা হয়েছে, আর সবশেষে সে কিনা সবচেয়ে বড় বেয়াদবিটা করে বসেছে তাদের সর্বাধিনায়ক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। ডক্টর মোহাম্মদ ইউনূসের দুই ঘাড়ে যখন বিএনপি আর জামাতের মতো শক্তিশালী দুই বন্ধু আছে, তখন তার এনসিপির দিকে ফিরে তাকানোরও প্রয়োজন হবে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি স্পষ্টতই সীমা লঙ্ঘন করেছে। প্রথমবারের মতো ডক্টর ইউনূসের সঙ্গে তারা একেবারে একটা সরাসরি বেয়াদবি করে ফেলেছে। ডক্টর ইউনূস যে আলী রিয়াজের দরবার বসিয়ে দিয়েছিলেন ঐকমত্য কমিশনের নামে ঐতিহাসিক জুলাই সনদ প্রণয়নের জন্য, সেখানে শেষ পর্যন্ত স্বাক্ষর করে নাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপির সরাসরি অ্যাসাইনমেন্ট ছিল ক্রমাগতভাবে বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী রাগ ক্রোধটাকে বজায় রাখা এবং সেটাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যাতে বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে পুলিশ, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি সংবাদ মাধ্যম সর্বত্র আসলে বিএনপি এবং জামায়াতের পছন্দের ব্যক্তিদের পদায়ন করা যায় এবং সেই পদায়নে মানে ধরেন চিফ জাস্টিস পর্যন্ত ডেডলাইন দিয়ে মব সৃষ্টি করে একজনকে নামিয়ে সাথে সাথে আরেকজনকে বসিয়ে দেওয়া যায়, কিন্তু যেন মনে হয় এগুলো সবই বিপ্লবের আকাঙ্ক্ষা থেকে, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে হচ্ছে। এমন একটা পরিস্থিতিতে এই সব যথেচ্ছাচার করতে দিয়ে এই যে হাসনাতকে, সার্জিসকে এতবার বাড়তে দেওয়া হলো, সারা বাংলাদেশের জেলা শহরগুলোতে এক একজন সমন্বয়ক দখলে রাখলেন এক এক রকম ব্যবসা, থানাগুলো, সরকারি অফিসগুলোতে রীতিমতো 1 বছরের বেশি সময় ধরে সমন্বয়কারীরা অফিস করছেন এবং চাঁদা তুলছেন পদ পদায়ন থেকে শুরু করে সরকারি সব কাজের। এই যথেচ্ছাচারের তাদেরকে সুযোগটা দিয়ে রেখেছিলেন ডক্টর ইউনূস, যাতে এরা মূলত এই ইউনূস সরকারের একটা পেটোয়া বাহিনী হিসেবে কাজ করে এবং ত্রাসের রাজত্ব বজায় রেখে এই সরকারের থাকাটা যে কত জরুরি সেটা মানুষের মনে একরকমের মানে নিশ্চিত করে তোলে। কিন্তু এটা কি করলো জাতীয় নাগরিক পার্টি এমন একটা সময়ে? দেখেন, ডক্টর ইউনূসের আশীর্বাদের হাত যে তাদের ওপর থেকে উঠে গেছে, কয়েক দফা আমি আপনাদের এটা স্মরণ করিয়েছি। এই যে দেখেন, নিউ ইয়র্কে নিয়ে আক্তার হোসেনকে যে ডিম খাইয়ে আনলেন, এই যে সার্জিস গলা ফুলিয়ে ফুলিয়ে যতই বলছে যে শাপলা ছাড়া আমরা নির্বাচনে যাব না, তবু যে নির্বাচন কমিশন কিছুতেই তাদেরকে শাপলা দিচ্ছে না, এসব কোনো ইঙ্গিতে এই হাসনাত, সার্জিস, নাহিদ ইসলামরা সম্ভবত বুঝতে পারছেন না যে তাদের দিন ফুরিয়েছে। কথা শুনে তাদের টিকে থাকা উচিত ছিল। ওই যে জামাত বিএনপির সঙ্গে যে তারা এক সারিতে বসতে পারছিল, হ্যাঁ, মানে নিবন্ধন নাই, দলের নাম নাই, এক এক সময় এক এক নেতা দেখলে বোঝা যায় না কোনটা এনসিপির নেতা, এমন অবস্থায় দলটা যে জামাত বিএনপির সঙ্গে পাল্লা দিয়ে টিকেছিল, এই বাস্তবতাটা ধরে রাখতেও যে তাদের ইউনূসের কথায় ওঠা বসা উচিত, এটা একেবারে বিস্মৃত হয়েছে দলটা। তরুণ দল, এর মধ্যে তারা অনেক গোপন কথা জানে, মানে কোন দল কি করছে, কোন উপদেষ্টা কি করছেন, এমনকি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের কে কোথায় সেফ এক্সিট চাচ্ছেন, কে কোন পদ পদায়নে কত টাকা খেয়েছেন, কিভাবে সেই টাকার ভাগবাটোয়ারা হয়, এই সব রহস্য যেহেতু এই এত অল্প বয়সে তারা জেনে গেছেন একেবারে ক্ষমতার শীর্ষ পর্যায়ে আরোহণ করবার কারণে, সে কারণে এই ছেলেদের মাথাটা খারাপ হয়ে গেছে। তারা জুলাই সনদে স্বাক্ষর না করে তারা যে কত বিপ্লবী সেটা আবার স্মরণ করিয়ে দিতে চেয়েছে, কিন্তু এর ফলাফল কয়েকটি হতে পারে, এটা নিয়েই আলোচনা করতে চাই। দেখেন, ডক্টর ইউনূস অত্যন্ত প্রতিশোধ পরায়ণ মানুষ এবং তিনি ব্যক্তিকেন্দ্রিক মানুষ। তিনি যাদেরকে নিয়োগকর্তা বলে মাথায় তুলেছেন, দেখেন জুলাই সনদের অনুষ্ঠানে একবার তিনি বলেন নাই যে তিনি আশা করেন যে পরবর্তীতে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় জুলাই সনদ যে স্বাক্ষর করতে আজকে তার নিয়োগকর্তারা, জুলাই আন্দোলনের ছাত্র নেতারা যে উপস্থিত হন নাই, তারাও নিশ্চয়ই রাজি হবেন এবং তারাও এই সনদের শরিক হবেন, এমন কোনো আশাবাদ তিনি ব্যক্ত করেন নাই একবারও। এই জাতীয় নাগরিক পার্টির বা জুলাই আন্দোলনের ছাত্র নেতা এই নাহিদ, হাসনাত, সার্জিসদের কথা তিনি উল্লেখ করেন নাই। দেখেন,
ডক্টর ইউনূস একটা শিক্ষা দেবেন ভালো মতো। হয় আগামী 15 দিন নাকি আরও ঐকমত্য কমিশন চলবে, এই 15 দিনের মধ্যে নাহিদ, হাসনাত, সার্জিসদেরকে মাথা নিচু করে এই জুলাই সনদে স্বাক্ষর করে ফেলতে হবে, নইলে অনেকগুলো ঘটনা ঘটতে পারে। দেখেন, সেফ এক্সিটের কথাটা অনেক দিন থেকে আলোচনা হচ্ছে, তার মানে কিন্তু একরকমে দর কষাকষি চলছে, উপদেষ্টারা আগে যাবেন না এই নেতারা আগে যাবেন এসব নিয়ে, এবং যে কোনো সময় যাওয়ার প্রয়োজন হতে পারে এই বিষয়গুলো নিয়ে আলাপ চলছে। তো হতে পারে যে এই নেতাদের অনেককে সেফ এক্সিট নিয়ে খুব শিগগিরই চলে যেতে দেখা যাবে, মানে উধাও হয়ে যাবেন তারা। এবং উধাও কিন্তু দুই প্রক্রিয়ায় হওয়া সম্ভব। উধাও হওয়া সম্ভব যদি কোনো বিশেষ বাহিনী, কোনো সরকারি বাহিনী এদের কাউকে কাউকে উঠিয়ে নেন, সেটা যেমন সম্ভব, এদের হেফাজতে রাখাও সম্ভব। দেখেন, ডিজিএফআই, সেনা গোয়েন্দা সংস্থা শেখ হাসিনার আমলে কি কি করেছে, কাকে কাকে তুলে নিয়ে গেছে, এসব নিয়ে অনেক আলাপ হচ্ছে বটে, কিন্তু ভুলে যাবেন না সামরিক গোয়েন্দা সংস্থাকে প্রধান উপদেষ্টার দফতর থেকে আলাদা করে, মানে রাজনৈতিক প্রভাব মুক্ত করার উদ্দেশ্যে আলাদা করে এখনো কিন্তু সেনা প্রধানের হেফাজতে দেওয়া হয় নাই, মানে সেনা প্রধানের তত্ত্বাবধানে দেওয়া হয় নাই। এই ইউনূস সরকার, মানে ডক্টর ইউনূসের সরকার প্রধানের তত্ত্বাবধানেই আছে, সরকার প্রধানের নিয়ন্ত্রণেই আছে সামরিক গোয়েন্দা সংস্থা। ওই যে আপনাদের মনে পড়ে কবে থেকে জাতীয় নাগরিক পার্টির নানা রকম খবরাখবর বেরোতে থাকলো, সারোয়ার তুষার কাকে ফোন করে কি প্রস্তাব দিচ্ছেন, কে কোথায় টাকা খাচ্ছেন, কার টাকা বিটকয়েনের মাধ্যমে যাচ্ছে, কে কখন কি গাড়ি চড়ছেন, এই সব খবরাখবর যে বের হতে শুরু করলো। হাসনাত সার্জিস তো অনেক দফা রীতিমতো সংবাদ মাধ্যমের সামনে বক্তৃতা দিয়ে বলেছেন যে সেনা গোয়েন্দা সংস্থা তাদের পেছনে যে লেগে আছে তারা সেটা বুঝতে পারেন। এখন হতে পারে ব্যাপক কেলেঙ্কারির খবর এই নেতাদের বেরিয়ে আসবে। আরেকটা হতে পারে, দেখেন, এই নেতাদের কাউকে কাউকে কি করতে হবে আগামীতে, কি বলতে হবে আগামীতে, সেটার নির্দেশনা আসতে পারে এরকম কোনো শক্তিশালী জায়গা থেকে, এক রকমের ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে। আবার দেখেন, এই নাহিদ আসিফ কিন্তু সেই জুলাই আগস্ট আন্দোলনের সময় ডিজিএফআই এর তত্ত্বাবধানে ছিলেন, সে কথা রীতিমতো সেই আন্দোলনের অত্যন্ত ঘনিষ্ঠ জন সাংবাদিক জুলকারনাইন সায়ের প্রকাশ করেছিলেন যে যখন মানে এই ছাত্রনেতারা হারুনের অত্যাচারে, মানে ডিবি হারুনের হেফাজতে গিয়ে অত্যাচারিত হচ্ছে, তাদেরকে আটক করে নির্যাতন করা হচ্ছে, এমন কথা ছড়িয়ে পড়েছে, তখন এদের কেউ কেউ ডিজিএফআই এর হেফাজতে বসে রীতিমতো পোলাও বিরিয়ানি খাচ্ছিলেন আর ডিজিএফআই এর গাড়িতে করে সারা ঢাকা শহর পরিদর্শন করছিলেন। কাজেই সামরিক গোয়েন্দা সংস্থার দ্বারস্থ কিভাবে হতে হয়, তাকে কিভাবে নিজেদের পক্ষে ব্যবহার করতে হয়, বিপক্ষে চলে গেলে তাকে কিভাবে পক্ষে আনতে হয়, এই সব বিষয়গুলো কিন্তু এই তরুণরা বোঝেন। এবং এক্ষেত্রে এখন তাদেরকে কোনো একটা শক্তিশালী পক্ষের আশ্রয় নিতেই হবে, না হলে ডক্টর ইউনূসের আমলে হঠাৎ করে আমি এখন এটা দেখলেও খুব অবাক হব না যদি তারা আগামী 15 দিনের মধ্যে সই না করে যে এদের কোনো নেতা যদি বড় ধরনের কোনো অর্থ কেলেঙ্কারি, বড় ধরনের কোনো চাঁদাবাজি এসবে ফেসে যান। মনে করে দেখেন তো, গুলশানে যেই চাঁদার ঘটনাটা একেবারে সিসিটিভি ফুটেজ সহ ধরা পড়লো, পুলিশ নিয়ে গিয়ে তারা চাঁদাবাজি করছিলেন, সেদিন দ্বিতীয় দফার চাঁদাবাজি, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া পুরো বিষয়টা দেখভাল করে গেছেন। এরপর যে ভিডিও রেকর্ডিং বের হলো, সেদিনই চাঁদাবাজির খবর বেরিয়ে পড়লো, গ্রেফতার হলো। এই পুরো বিষয়টা সাজালো কারা? এমন একটা কোনো কেলেঙ্কারিতে এদের কোনো বড় নেতা পড়ে যাবেন, আর না হলে সামরিক বাহিনীর বিরুদ্ধে অত্যন্ত জোর গলায় কথা বলা এই নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিসদের আমরা আগামী কিছুদিনের মধ্যে সেনাবাহিনীর বন্ধু হয়ে উঠতে দেখতে পারি। কারণ ওটাও তো ভুলে যাওয়া যায় না, এই ওয়াকারুজ্জামানের সঙ্গে নিয়মিত সেনা সদর দফতরে গিয়ে কথা বলতেন তারা, এবং ওয়াকারুজ্জামান তাদেরকে পুত্রবৎ দেখতেন। কাজেই ইউনূসের রোষের হাত থেকে বাঁচতে এখন তাদেরকে নিশ্চিতভাবে কোনো একটা শক্তিশালী পক্ষের আশ্রয় নিতে হবে। এই এনসিপি কে আসলে খুব জোরে সোরে শক্তিশালী পক্ষ হয়ে উঠতে দিতে চায় না, এমনকি বিদেশি বন্ধুরাও। ডক্টর ইউনূসের বিদেশি বসেরা এই এনসিপি কে আর বেশি পছন্দ না করার কারণেই কিন্তু ইউনূস
তার আশীর্বাদের হাতটা এদের মাথা থেকে তুলে নিয়েছেন। কারণ বিদেশিদের কথা হচ্ছে যে এই ছেলেরা এত মববাজি করেছে, এত ডিস্ট্রাকশন, এত ধ্বংস করেছে, এত আগুন লুটতরাজ করেছে যে এদেরকে একটা আদর্শ তরুণ নেতা হিসেবে দেখা যাচ্ছে না। এদের মধ্য থেকে বরং কয়েকজনকে নিয়ে এসে বিপ্লবের প্রতিনিধি হিসেবে বিএনপির নমিনেশন দিয়ে নির্বাচনে জিতিয়ে আনা হোক। দেখেন, ওই উদ্দেশ্য নিয়ে কিন্তু এই এনসিপির ভেতরে আগমন, মানে বিদেশি বন্ধুদের দূত হয়ে আগমন, এসব নিয়ে তো আগে আলোচনা করেছি, তাসনিম জারার। এবং জুলাই ঘোষণাপত্রের দিনে কি হলো? জুলাই ঘোষণাপত্রের দিনেও কিন্তু মানে 5ই আগস্টে যেদিন আরেক মানে সার্কাস করতে সংসদ ভবনের সামনে দাঁড়ালেন ডক্টর ইউনূস, সেদিনও কিন্তু নাহিদ আক্তার দাঁড়িয়েছিলেন ডক্টর ইউনূসের পাশে গিয়ে, কিন্তু তাসনিম জারা, হাসনাত, সার্জিস তারা চলে গেলেন কক্সেস বাজারে। এবং সেদিনই আমি আপনাদের বলেছিলাম এটা হচ্ছে সুস্পষ্ট ইঙ্গিত যে এরা আসলে জাতীয় নাগরিক পার্টির ছায়াতলে থাকবেন না। এবং বিএনপি যেভাবে ওই খবর ছড়ালো যে মনে হয় পিটার হাসের সঙ্গে বৈঠক করতে কক্সেস বাজারে গেছে, তা থেকে আমি তখন এটা আপনাদের নিশ্চিত করে বলেছিলাম যে বিএনপির তরফেই আসলে এদের একটা দলকে মনোনয়ন দেওয়ার কথা হচ্ছে। বিএনপির সঙ্গে এদের যে দর কষাকষি চলছে, এরা যে জাতীয় নাগরিক পার্টি অভিমুখী নয়, ইউনূসের অনুগতও নয়, এটা বোঝাতেই সেই কক্সেস বাজার নাটক সাজানো হয়েছিল। কাজেই এই সময়টায় এই যে জাতীয় নাগরিক পার্টি সনদ সই করলো না, এই নাটকটা তারা কিভাবে সামাল দেবে, তারা যেমন কৌশল ঠিক করে রেখেছে, নিশ্চিত থাকুন ইউনূস সাহেবও একেবারে ঠিক করে রেখেছেন তিনি কিভাবে এর প্রতিশোধ নেবেন। আর না হলে তিনি জানেন এই আগামী কয়েকদিনের মধ্যে, 15 দিনের মধ্যে কিভাবে এদেরকে এই সনদ সই করিয়ে নেওয়া যায়। কারণ আসলে এনসিপি দলটা টিকে যে নির্বাচন পর্যন্ত থাকতে পারবে না। দেখেন, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহফুজ আলম এরা যে বিএনপি থেকে নির্বাচন করবে সেটা কিন্তু একরকম পরিষ্কার। মাহফুজ আলমের বাবা বিএনপি করেন, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া সংবাদ মাধ্যমকেই বলেছেন যে জাতীয় নাগরিক পার্টি থেকেই তিনি নির্বাচন করবেন, এমন কোনো কথা নাই। কাজে এখন বরং এই এনসিপির কজন নেতাকে টিকিয়ে এনে বিপ্লবের মুখপাত্র হিসেবে সামনে দাঁড় করালেই জুলাইটাকে বাঁচিয়ে রাখা যাবে বলে বিএনপি, জামাত এবং ইউনূস মিলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কারণ জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে জুলাইয়ের কৃতিত্ব, জুলাইয়ের ওনারশিপ, মানে জুলাই কার, এই সব কিছু মালিকানা, এই নিয়ন্ত্রণ, এই সব কিছু এখন বিএনপি, জামাত আর ইউনূসের ঘরে চলে এসেছে। জাতীয় নাগরিক পার্টিকে ছাড়া এই সনদ সই হয়ে যাওয়ার ফলে জাতীয় নাগরিক পার্টি আরো অনেক অনেক দূরে ছিটকে পড়েছে। যেই ছিটকে পড়ার তাদের শুরু হয়েছে সেই জুলাই পদযাত্রায় লোক জমাতে না পারার পর থেকে। এতদিন যার যার দয়ায় জাতীয় নাগরিক পার্টি টিকে ছিল, তাদের সকলের সাথে তার শত্রুতা হয়েছে। আর সবশেষে সে কিনা সবচেয়ে বড় বেয়াদবিটা করে বসেছে তাদের সর্বাধিনায়ক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। ডক্টর মোহাম্মদ ইউনূসের দুই ঘাড়ে যখন বিএনপি আর জামাতের মতো শক্তিশালী দুই বন্ধু আছে, তখন তার এনসিপির দিকে ফিরে তাকানোরও প্রয়োজন হবে না। আগামী কিছুদিনে দেখতে হবে এনসিপি কাদের মাধ্যমে এই পরিস্থিতি সামাল দিয়ে টিকে যেতে পারে। পুরো এনসিপি না হলেও কয়েকজন নেতা কিভাবে টিকে যেতে পারেন সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। তবে ইউনূস সেহেন ইউনূসের পক্ষে, এমনকি এই হাসনাত, সার্জিস, নাহিদদেরকে তিনি ক্ষমতায় থাকতে থাকতেই জেলের ভাত খাওয়ানোর ভয় দেখানোটাও খুব অস্বাভাবিক কিছু হবে না।